ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে একটা বাংলা প্যাসেজকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। ক্লাসটা শুরু করার আগে বলবো, তোমরা যারা আমার আগের ট্রান্সলেশন ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশান বক্সটা দেখে নিও, ওখানে তোমরা ট্রান্সলেশন ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবার আজকের ক্লাসটায় আসি। আজকের ক্লাসটা শুরু করার আগে প্রতিবারের মতো একবার রুলসগুলো দেখে নাও। ফার্স্ট রুল হচ্ছে, যে কোনো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট। ভার্ব সাধারণত ট্রানজিটিভ ভার্ব হলে তাহলেই কিন্তু অবজেক্ট আসবে। সেকেন্ড রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো অবজেক্ট থাকবে না, সরাসরি আদার পার্ট বসে যাবে। এই ভার্ব সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, যার জন্য কোনো অবজেক্ট আসে না। থার্ড নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। এখানে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এছাড়াও বি ভার্বের মতো আরও কয়েকটা ভার্ব আছে, বসতে পারে, কিন্তু নর্মালি বি ভার্ব বসে। বি ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট থাকবে না, কমপ্লিমেন্ট বসবে, তারপরে আসবে আদার পার্ট। 4 নম্বর রুলস হচ্ছে, সাধারণত ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এইসব দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু আদার ওয়ার্ডটা পেয়ে যাই। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া যে আদার ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেগুলোকে সাধারণত আইডেন্টিফাই করতে হলে ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এইসব দিয়ে প্রশ্ন করতে হবে। আর 5 নম্বর হচ্ছে আদার পার্ট। সেন্টেন্সের যে আদার পার্ট থাকে সেটা সেন্টেন্সের পূর্বেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে বাংলা সেন্টেন্সটা কিভাবে থাকবে। সুতরাং আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আমি এই পুরো প্যাসেজটাকে তোমাদের অতি সহজে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এই প্যাসেজের প্রথম লাইন, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক একটি খুব গুরুত্বপূর্ণ বিতর্কিত অধ্যায়। প্রথমেই আমাদের এই সেন্টেন্সটায় বাংলা অনুবাদ করতে গেলে ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব হচ্ছে ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক হয়, এখানে কিন্তু একটা হয় সাইলেন্ট আছে, হয়। আচ্ছা, হয় হচ্ছে এখানে ভার্ব। কি হয়? অষ্টাদশ শতক, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে অষ্টাদশ শতক হয়। আচ্ছা, অষ্টাদশ শতক কি হয়? একটি খুব গুরুত্বপূর্ণ বিতর্কিত অধ্যায়। এই অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। হয় হচ্ছে যেহেতু বি ভার্ব, তাই এটা কোনো অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট, একটি খুব গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব আর কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবার আমরা যদি বলি কখন বা কোথায় অষ্টাদশ শতক একটি বিতর্কিত অধ্যায়, ভারতের ইতিহাসে, তাহলে কোথায় উত্তর আসছে, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। তাহলে বাংলায় সাজালে হবে ভারতের ইতিহাসে, এটা সেন্টেন্সের আদার পার্ট। অষ্টাদশ শতক হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে ভার্ব, কি হয়? একটি খুব গুরুত্বপূর্ণ বহু বিতর্কিত অধ্যায়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবারে ভারতের ইতিহাসে এটা কিভাবে সাজাবো, এইটুকুনি কিভাবে ট্রান্সলেট করব, সেটা হচ্ছে, দেখো ভারতের এর যুক্ত আছে, যখনই দেখবে এর যুক্ত আছে এটা থাকবে শেষে, আর ইতিহাসে এটা বসবে আগে, ইতিহাসে তারপরে আসবে ভারতে। তাহলে ইংরেজিতে হবে, প্রথমে আসবে ইতিহাসে, ইতিহাস নয়, এখানে আছে ইতিহাসে, এ যুক্ত আছে, তার জন্য ইন আসবে, ইন দ্য হিস্ট্রি। তারপরে আসবে ভারতের, অফ ইন্ডিয়া। তারপরে আসবে অষ্টাদশ শতক, সাবজেক্ট 18th সেঞ্চুরি। আচ্ছা, তারপরে হয়, অর্থাৎ ভার্ব আসবে এখানে কিন্তু। আচ্ছা, এখানে হয়টা আসবে ইজ। তারপরে আসবে একটি খুব গুরুত্বপূর্ণ বিতর্কিত অধ্যায়, এটা হচ্ছে পুরো কমপ্লিমেন্ট। এ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড মাচ কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টার। এই শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের বিশাল ময়ূরও প্রায় ধরাশায়ী। সেন্টেন্সটাকে আমরা একটু সোজাভাবে করে নিতে হবে ট্রান্সলেট করার আগে, যে এই শতকের প্রথম দিকে বিশাল মুঘল সাম্রাজ্যের বিশাল ময়ূরটা আমরা লিখব বিশাল মুঘল সাম্রাজ্য প্রায় ধরাশায়ী হয়ে গেছিল। এটাকে আমরা ভার্ব বলবো, ধরাশায়ী হয়ে গেছিল। তাহলে ধরাশায়ী হয়ে গেছিল, কি ধরাশায়ী হয়ে গেছিল? বিশাল মুঘল সাম্রাজ্য হবে সাবজেক্ট, ধরাশায়ী হয়ে গেছিল হচ্ছে ভার্ব হবে। আর যেহেতু ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তার জন্য কোনো অবজেক্ট আসবে না। আর এবারে আছে প্রায় হচ্ছে এখানে অ্যাডভার্ব সাধারণত সেন্টেন্সের মাঝখানে যে অ্যাডভার্বগুলো থাকে সেগুলো সাধারণত মেন ভার্ব যে তার আগে বসে। তাহলে ধরাশায়ী হয়ে গেল বা ধরাশায়ী হলো, তার আগে এটা বসাতে হবে প্রায়। আচ্ছা, বিশাল মুঘল সাম্রাজ্য কখন ধরাশায়ী হলো? এই শতকের প্রথম দিকে। তাহলে কখনের উত্তর আসছে, এটা হচ্ছে আদার পার্ট। তাহলে বাংলায় সাজালে হবে এই শতকের প্রথম দিকে, অর্থাৎ এটা হচ্ছে আদার পার্ট। বিশাল মুঘল সাম্রাজ্য, এটা হচ্ছে সাবজেক্ট। ধরাশায়ী হয়ে গেছিল, এটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, তার আগে অ্যাডভার্বটা বসে গেল প্রায়। তাহলে
এই শতকের প্রথম দিকে যেখানে দেখো শতকের আছে, এর যুক্ত আছে, তাহলে প্রথম দিকেটা আগে বসাবো, তারপরে আসবে এই শতকের প্রথম দিকে হবে ইন দ্য বিগিনিং, এ যুক্ত আছে তার জন্য ইন এলো। আচ্ছা, এই শতকের তাহলে হবে অফ দ্য সেঞ্চুরি। তারপরে আসবে বিশাল মুঘল সাম্রাজ্য, দ্য গ্রেট মুঘল এম্পায়ার, ধরাশায়ী হয়ে গেছিলো, এটা হচ্ছে মেন ভার্ব, ফেল ডাউন। আর প্রায় এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক মেন ভার্বের আগে বসাতে হবে অলমোস্ট। আর এই সুযোগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বাধীন কয়েকটি রাজ্যের উত্থান, আমরা এখানে যদি ভার্ব খুঁজি তাহলে হবে উত্থান হলো, উত্থান হলো এখানে ভার্ব। কি উত্থান হলো? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বাধীন কয়েকটি রাজ্যের, এত বড় সাবজেক্ট, কিন্তু এখানে কিওয়ার্ড অর্থাৎ মেন সাবজেক্ট কিন্তু রাজ্য। আচ্ছা, এখানে দেখো ভারতবর্ষে রয়েছে, এর যুক্ত আছে, তার জন্য আমরা যখন এই এত বড় সাবজেক্টটাকে ট্রান্সলেট করব, লাস্ট থেকে আসবো, করব কয়েকটি স্বাধীন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারপরে আসবে ভারতবর্ষের। আচ্ছা, কিভাবে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাজ্যের উত্থান হয়েছিল, তার উত্তর আসবে এই সুযোগে, সেই সুযোগে, অর্থাৎ সেই সুযোগে বা এই সুযোগ নিয়ে, এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের সুযোগ নিয়ে কথা বলা হচ্ছে। কিভাবে এর উত্তর এলো, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। তাহলে বাংলায় হবে আরটা লিখে নিতে হবে, সেই সুযোগে, এই সুযোগ নিয়ে, সেই সুযোগেটা আমরা করছি বাংলায় অনুবাদ, এই সুযোগ নিয়ে, তারপরে আসবে কয়েকটি স্বাধীন রাজ্য, তারপরে আসবে বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে, তারপরে আসবে ভারতবর্ষের, কয়েকটি থেকেই ভারতের, এটা কিন্তু সাবজেক্ট, এত বড় সাবজেক্ট, তারপরে আসবে উত্থান হলো, উত্থান হলো, এটা হচ্ছে ভার্ব। তাহলে আসবে এই সুযোগ নিয়ে, দেখো টেকিং দিস অ্যাডভান্টেজ, টেকিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এই সুযোগ, দিস অ্যাডভান্টেজ, কয়েকটি স্বাধীন রাজ্য, ফিউ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, বিভিন্ন অংশে, এ যুক্ত আছে বলে ইন আসবে, ইন বিভিন্ন অংশ, মেনি পার্টস, তারপরে আসবে ভারতের, অফ ইন্ডিয়া, তারপরে আসবে মেন ভার্ব, উত্থান হলো, এমার্জড। আবার এই শতকের মাঝামাঝি পলাশির পরে ইংরেজরা বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে। তাহলে এই এত বড় সেন্টেন্সটাকে আমরা যদি অনুবাদ করতে চাই, প্রথমেই ভার্ব খুঁজতে হবে, কুক্ষিগত করে, এটা হচ্ছে ভার্ব, কুক্ষিগত করে। কারা কুক্ষিগত করে? ইংরেজরা, এটা হবে সাবজেক্ট। কি কুক্ষিগত করে ইংরেজরা? বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা হবে অবজেক্ট, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা। আচ্ছা, কোথায়? তখন তার উত্তর আসবে বাংলার। তাহলে বাংলারটা কোথায়, অর্থাৎ এটাও আদার পার্ট। আর কখন বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে? এই শতকের মাঝামাঝি, পলাশির পরে। এগুলো হচ্ছে কখনের উত্তর, এগুলো সেন্টেন্সের আদার পার্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদার পার্ট সবসময় ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এইসব দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বাংলায় সাজালে হবে আবার, এটা লিখে নিতে হবে, এই শতকের মাঝামাঝি, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট, কখনের উত্তর। পলাশির পরে, এটাও কখনের উত্তর, এটাও সেন্টেন্সের আদার পার্ট। ইংরেজরা, এটা হচ্ছে সাবজেক্ট। কুক্ষিগত করে, এটা হচ্ছে ভার্ব। কি কুক্ষিগত করে? রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় কুক্ষিগত করে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা? বাংলায়, অর্থাৎ এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। তাহলে আবার এগেইন, তারপরে আসবে এই শতকের মাঝামাঝি, যেহেতু এর যুক্ত আছে, আগে মাঝামাঝি করব, তারপরে এই শতকের করব, ইন দ্য মিডিল, মাঝামাঝি, তারপরে আসবে এই শতকের, অফ দ্য সেঞ্চুরি, তারপরে আসবে পলাশির পরে, তাহলে আফটার প্লাসি। ইংরেজরা, দ্য ব্রিটিশ, এখানে সাবজেক্ট, কুক্ষিগত করে, সিজড। তারপরে কি কুক্ষিগত করে? রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা, এটা হচ্ছে অবজেক্ট। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল পাওয়ার, কোথায়? ইন বেঙ্গল, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। একটি শতকে এত সব ঘটনাক্রম বিরল। তাহলে এখানে প্রথমেই ভার্ব খুঁজতে হবে, একটি শতকে এত সব ঘটনাক্রম হয় বিরল, এখানে হয় আছে। কি হয়? এত সব ঘটনাক্রম, তাহলে এত সব ঘটনাক্রম হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে বি ভার্ব, আর কি হয়? বিরল, বিরল হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। আচ্ছা, কখন এত সব ঘটনাক্রম বিরল? একটি শতকে, এটা হচ্ছে কখন, আদার পার্ট। তাহলে এত সব ঘটনা, এটা হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে এখানে ভার্ব, কি হয়? দুর্লভ, এখানে বিরল, এখানে দুর্লভ লেখা হয়েছে, একই মানে, তাহলে দুর্লভ। আচ্ছা, কখন? একটি শতকে, এটা হচ্ছে আদার পার্ট। তাহলে এত সব ঘটনা, সো মেনি ইনসিডেন্টস, হয় এখানে আর হবে, যেহেতু অনেকগুলো প্লুরাল সাবজেক্ট, আর তারপরে আসবে দুর্লভ, রেয়ার,
একটি শতকে, তাহলে এ যুক্ত আছে তাই ইন দিয়ে স্টার্ট হবে, ইন এ সেঞ্চুরি। তাই এই শতক নিয়ে বিতর্কের শেষ নেই। এখানে দেখো এই সেন্টেন্সটায় কোনো সুনির্দিষ্ট সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ইউজ করা হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের যেহেতু অর্থ হয় না, বাংলা করতে গেলে প্রথমেই আসবে ভার্ব, শেষ নেই। কি শেষ নেই? বিতর্কের। তাহলে বিতর্কেরটা হবে হচ্ছে শেষ নেই পরে বসবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ থাকবে এই শতক নিয়ে। তাহলে বাংলায় হবে তাইটা বসিয়ে নিতে হবে, শেষ নেই, তারপরে কি শেষ নেই? বিতর্কের, বিতর্কটাকে সাবজেক্ট বানিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে আসবে এই শতক নিয়ে, অর্থাৎ বাংলায় করতে গেলে এই শতাব্দীকে জুড়ে বিতর্কের শেষ নেই। তাহলে তাই, দেয়ারফোর, তারপরে আসবে শেষ নেই, যেহেতু দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না তাই দেয়ারটা বসিয়ে নিতে হয়। তারপরে আসবে শেষ নেই, ইজ নো এন্ড, দেয়ারের পরে সবসময় কিন্তু বি ভার্ব বসে, তার জন্য এখানে কিন্তু বি ভার্ব বসলো। তারপরে শেষ নেই, নো এন্ড, তারপরে বিতর্কের, টু দ্য কন্ট্রোভার্সি, তারপরে আসবে এই শতাব্দীকে জুড়ে। কোনো কিছু জুড়ে বা কেন্দ্র করে হলে আমরা সাধারণত প্রিপোজিশন ওভার ইউজ করি, তাহলে এখানে জুড়ে বা কেন্দ্র করে এখানে ওভার বসে গেল, প্রথমেই প্রিপোজিশন বসাতে হবে। সেন্টেন্সের আদার পার্টে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু সেন্টেন্সের আদার পার্টে থাকে তাই প্রিপোজিশনকে আগে বসাতে হয়, ওভার, তারপরে আসবে এই শতাব্দীকে, দ্য সেঞ্চুরি। ইরফান হাবিব, আতাহার আলী, সতীশচন্দ্র প্রমুখের কাছে অষ্টাদশ শতক অবক্ষয়ের প্রতীক। প্রথমে আমাদের কমার আগের অংশটা অনুবাদ করতে হবে। ইরফান হাবিব, আতাহার আলী, সতীশচন্দ্র প্রমুখের মতে, এখানে প্রমুখের মতে হবে অষ্টাদশ শতক অবক্ষয়ের প্রতীক। এর মধ্যে প্রথমেই ভার্ব খুঁজে বের করতে হবে। অষ্টাদশ শতক হয়, এখানে সাইলেন্ট আছে, তাহলে হয়, কি হয়? অষ্টাদশ শতক, তাহলে অষ্টাদশ শতক হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে এখানে ভার্ব অর্থাৎ বি ভার্ব, আর অবক্ষয়ের প্রতীক হচ্ছে কমপ্লিমেন্ট। অবক্ষয়ের প্রতীক দেখো, এই কমপ্লিমেন্টটা দেখো, অবক্ষয়ের প্রতীক রয়েছে, এখানে এর যুক্ত আছে, তাহলে আমরা কিন্তু এরটাকে শেষে রাখবো আর প্রতীকটাকে আগে লিখে নেব, প্রতীক, তারপরে আসবে অবক্ষয়ের। তাহলে বাংলায় হবে ইরফান হাবিব, আতাহার আলী, সতীশচন্দ্র এবং অন্যান্যদের মতে, যেহেতু প্রমুখ আছে তাই জন্য এখানে লিখবো অন্যান্যদের মতে অষ্টাদশ শতক হচ্ছে সাবজেক্ট, এখানে একটা হয় হবে, লেখা হয়নি, হয়, তারপরে আসবে কমপ্লিমেন্ট, অবক্ষয়ের প্রতীক, আমরা লিখব প্রতীক অবক্ষয়। তাহলে অ্যাকর্ডিং টু ইরফান হাবিব, আতাহার আলী, সতীশচন্দ্র অ্যান্ড আদার্স, তারপরে আসবে 18th সেঞ্চুরি, সাবজেক্ট ইজ হচ্ছে বি ভার্ব, তারপরে আসবে কমপ্লিমেন্ট, দ্য সিম্বল অফ ডিগ্রেডেশন। তারা বারবার এই শতককে চিহ্নিত করেছেন অন্ধকার যুগ হিসেবে। তাহলে আমাদের প্রথমেই ভার্ব খুঁজে বের করতে হবে। চিহ্নিত করেছেন, এটা হচ্ছে ভার্ব। কারা চিহ্নিত করেছেন? তারা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তারা কাকে চিহ্নিত করেছেন বা কোন জিনিসটাকে চিহ্নিত করেছেন? এই শতককে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেলেন। এরপর দেখো বারবার, মাঝখানে একটা বারবার রয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা বারবার। সুতরাং এই অ্যাডভার্বগুলো মাঝখানে থাকলে আমরা সাধারণত মেন ভার্বের আগে বসাবো, অর্থাৎ চিহ্নিত করেছেন তার আগে বসাতে হবে। আচ্ছা, কিভাবে চিহ্নিত করেছেন? তার উত্তর আসবে অন্ধকার যুগ হিসেবে, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। তাহলে সাজালে হবে তারা সাবজেক্ট, চিহ্নিত করেছেন, এটা হচ্ছে ভার্ব, আর তার আগে অ্যাডভার্বটা বসিয়ে দিলাম বারবার। আচ্ছা, কাকে চিহ্নিত করেছেন? এই শতাব্দীকে, এটা হবে অবজেক্ট। কিভাবে চিহ্নিত করেছেন? অন্ধকার যুগ হিসেবে, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। তাহলে তারা আচ্ছা চিহ্নিত করেছেন, হ্যাভ আইডেন্টিফাইড, এটা এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, তাই হ্যাভ আইডেন্টিফাইড, আইডেন্টিফাই হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই জন্য যে মেন ভার্ব তার আগে কিন্তু রিপিটেডলি অর্থাৎ বারবার এটা বসিয়ে নিতে হবে। তারপরে কাকে চিহ্নিত করেছেন বা কি জিনিসটাকে চিহ্নিত করেছেন? দিস সেঞ্চুরি, এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে চিহ্নিত করেছেন? অ্যাজ এ ডার্ক এজ, অন্ধকারের যুগ হিসেবে, এটা হচ্ছে সেন্টেন্সের আদার পার্ট। দেখো এখানে অ্যাজ হচ্ছে এখানে প্রিপোজিশনে কাজ করছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর এজ হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আরও সুন্দর ভিডিও আনবো। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো।